এমিলি ডিকিনসনের একটা বিখ্যাত কবিতায় এমন এক মদের কথা আছে যা নাকি কখনো তৈরিই হয়নি। ভাবা যায় তো কি এই রহস্যময় পানীয়? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব। কবিতাটা শুরুই হচ্ছে এই অদ্ভুত সুন্দর একটা লাইন দিয়ে। আমি এমন এক মদের স্বাদ নিলাম যা কখনো তৈরি হয়নি। বাহ, এই একটা লাইনে কিন্তু মনের মধ্যে হাজারটা প্রশ্ন তুলে দেয়, তাই না? তো আসল প্রশ্নটা হলো এই রহস্যময় পানীয়টা আসলে কি? চলুন তো আজকের এই আলোচনায় এই ধাঁধাটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এই ধাঁধার উত্তর পেতে হলে আমাদের প্রথমে কবিতার ওই অদ্ভুত শুরুর লাইনটা নিয়েই একটু ভাবতে হবে। এক মদ যা কখনো তৈরি হয়নি। এখানে বক্তা বেশ জোর দিয়েই বলছেন যে এই মদটা পৃথিবীর যে কোনো মদের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এতটাই শক্তিশালী যে বিখ্যাত রাইন ভ্যালির ওয়াইনও এর কাছে নাকি কিছুই না। আর এখানেই কিন্তু কবিতার প্রথম রহস্যের জট খুলতে শুরু করে। এই যে মদ বলা হচ্ছে, এটা আসলে কোনো পান করার জিনিস না, এটা একটা রূপক। কিসের রূপক? প্রকৃতির সেই অপ্রতিরোধ্য সৌন্দর্য আর আনন্দের প্রতীক। চলুন এবার দেখা যাক এই প্রাকৃতিক নেশাটা ঠিক কেমন লাগে। আচ্ছা, তাহলে এই যে প্রাকৃতিক নেশার কথা বলা হচ্ছে, এর উৎসটা কি? কবিতা কিন্তু আমাদের একদম সরাসরি উত্তরটা দিয়ে দিচ্ছে। এর উৎস হল বাতাস আর শিশির। ঠিক এখানেই কবি তার সেই গভীর অনুভূতির উৎসটা খুলে বলছেন। লাইন দুটো দেখুন, বাতাসে মাতাল আমি এবং শিশিরে নেশাগ্রস্ত। এখানে ডেবসি শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সাধারণত এর মানে হলো যে কিনা খুব বিলাসে মত্ত থাকে, মানে একটু নেগেটিভ অর্থেই ব্যবহার হয়। কিন্তু দেখুন ডিকিনসন কি দারুণ খেলোচ্ছলে শব্দটা ব্যবহার করেছেন। এখানে এর মানে দাঁড়াচ্ছে এমন একজন যিনি প্রকৃতির আনন্দে নিজেকে একেবারে ডুবিয়ে দিয়েছেন। প্রকৃতির এই নেশায় বক্তার চারপাশের দুনিয়াটাই যেন একদম পাল্টে যায়। তিনি আনন্দে টলতে টলতে কাটিয়ে দিচ্ছেন অফুরন্ত গ্রীষ্মের দিন, আর আকাশটাকে তার কাছে মনে হচ্ছে গলিত নীল রঙের একটা সরাইখানার মতো। কি অসাধারণ কল্পনা, তাই না? কিন্তু প্রকৃতির প্রতি এই ভালোবাসা ঠিক কতটা গভীর? কবিতার তৃতীয় স্তবকে গিয়ে আমরা দেখি কবির এই তৃষ্ণাটা প্রকৃতির আর সব প্রাণীর থেকেও অনেক বেশি। এখানে তুলনাটা কিন্তু খুবই স্পষ্ট। যেমন ধরুন মৌমাছি বা প্রজাপতি, ওরা একসময় মধু খেয়ে তৃপ্ত হয়, থেমে যায়। কিন্তু বক্তার তৃষ্ণা সেটা অফুরন্ত। যখন বাকি সবাই থেমে যায় তখন তিনি যেন ঘোষণা করছেন, আমি তখন আরও বেশি পরিমাণে পান করব। এই যে একটা বৈপরীত্য, এর কিন্তু একটা গভীর অর্থ আছে। এই অফুরন্ত তৃষ্ণাটা আসলে সৌন্দর্যের প্রতি মানুষের সেই অসীম ভালোবাসারই একটা প্রতীক। আমাদের আত্মা যেন কিছুতেই পুরোপুরি সন্তুষ্ট হতে চায় না, আরও চায়। চলুন এবার আমরা কবিতার একদম ক্লাইম্যাক্সে চলে যাই, এমন একটা জায়গায় যেখানে এই পার্থিব আনন্দটা একটা আধ্যাত্মিক স্তরে পৌঁছে যাচ্ছে। কবিতার শেষ স্তবকে এসে এই আনন্দটা যেন অন্য একটা মাত্রায় পৌঁছে যায়। ব্যাপারটা কিভাবে ঘটছে দেখুন। প্রথমে এই ছোট্ট মাতাল প্রকৃতির আনন্দ উপভোগ করছে। তার এই অবস্থা দেখে স্বর্গদূত আর সাধুরা পর্যন্ত জানালার দিকে ছুটে আসছে। আর একদম শেষে সে পৌঁছে যাচ্ছে এক আধ্যাত্মিক চূড়ায়, যেখানে তাকে দেখা যাচ্ছে সূর্যের পাশে ঠাঁই নিয়ে দাঁড়িয়ে থাকতে। এই ছবিটা ভাবুন একবার, একই সঙ্গে ছলে বলা, আবার কি ভীষণ মহিমান্বিত। এখানে পার্থিব আনন্দটা যেন স্বর্গীয় একটা স্বীকৃতি পেয়ে যাচ্ছে। আর এইভাবেই প্রকৃতির প্রতি সাধারণ একটা ভালোবাসাই একটা ঐশ্বরিক সংযোগে পরিণত হচ্ছে। তো সব মিলিয়ে এই পুরো কবিতাটা থেকে আমরা কি শিখলাম? এর মূল বার্তাটা হলো জীবনের নেশা। দেখুন, এই কবিতার মূল শিক্ষাগুলো খুব সহজ কিন্তু গভীর। প্রথমত, আসল সুখ সম্পদে নয়, বরং খুব সাধারণ জিনিসপত্রের বিস্ময়ের মধ্যে লুকিয়ে থাকে। আমাদের আনন্দের উৎস হতে পারে সামান্য বাতাস, শিশির বা সূর্যের আলো। প্রকৃতির কদর করতে জানলে আমাদের আত্মা আরও উন্নত হয়। আর এই আনন্দটাই জীবনকে করে তোলে সমৃদ্ধ, আনন্দময়, এমনকি ঐশ্বরিক। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের জীবনে সেই কখনো তৈরি না হওয়া মদ কোনটা? কোন সাধারণ জিনিসটা আমাদের আত্মাকে ঠিক এইভাবেই আনন্দে মাতাল করে দেয়?